আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের বিশেষ আয়োজন জুবায়ার সিটিকে। জুবায়ার সিটিকের দশম পর্বে আমরা এখন প্রথমে আলোচনা করব সেন বংশ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেইগুলো নিয়ে। আমরা আমাদের নবম পর্বে প্রাচীন বাংলার ইতিহাস থেকে আলোচনা করছি। বাংলার ব্যাপক অংশ জুড়ে একাদশ শতাব্দীর মাঝ পর্বে প্রতিষ্ঠিত হয় শক্তিশালী সেন বংশের শাসন। বাংলার প্রথম আসেন সামন্ত সেন। তিনি কর্ণাট থেকে বৃদ্ধ বয়সে বাংলায় আসেন। তিনি প্রথমে বসতি স্থাপন করেন রাং অঞ্চলে গঙ্গা নদীর তীরে। তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। এখান থেকে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে, সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন, সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন, বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনাবলী দানসাগর ও অদ্ভুত সাগর। বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে বিজয় সেনের শাসন আমলে। পরমেশ্বর পরম বট্টাকর মহাদিরাজ উপাধি ছিলেন বিজয় সেনের। বল্লাল সেন ছিলেন বিজয় সেনের পুত্র। সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা লক্ষণ সেন। গৌরেশ্বর উপাধি ছিল লক্ষণ সেনের। লক্ষণ সেনের রাজধানী ছিল গৌড় ও নদিয়া। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করেন 1204 খ্রিস্টাব্দে। সেন বংশের অবসান হয় 1204 খ্রিস্টাব্দে। পূর্বে গোলকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল বাংলাদেশ। এই তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। বাংলার আগমনকারী বিখ্যাত পর্যটক, এখান থেকে যে তথ্যগুলো অবশ্যই জানা দরকার। এক নম্বর হচ্ছে মেগাথিনিস। মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব 350 অব্দে এশিয়া মাইনরের জন্মগ্রহণ করেন। গ্রিস থেকে খ্রিস্টপূর্ব 302 অব্দে তিনি ভারতে আসেন। ভারত চন্দ্রগুপ্তের সময়কালে তিনি ভারতে আসেন। তিনি প্রথম চন্দ্রগুপ্তের আমলে ভারত সফর করে যান। তিনি প্রথম বিখ্যাত পর্যটক ও ভূগোলবিদ ছিলেন। ভারত ও মৌর্য শাসন নিয়ে লিখেন বিখ্যাত গ্রন্থ ইন্দিকা। এরপর চীন থেকে আসা প্রথম পর্যটক হলেন ফা হিয়েন। চীন থেকে ভারত তথা বাংলায় আসা প্রথম পর্যটক ফা হিয়েন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিনি ভারতে আসেন। বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র শিক্ষা ও তীর্থ দর্শনের উদ্দেশ্যে তিনি ভারতে আসেন। বিখ্যাত গ্রন্থ ফু কো কিং, ফু কো কিং তার লিখিত একটি গ্রন্থ। হিউয়েনসাং চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েনসাং 603 খ্রিস্টাব্দে চীনের হেনান প্রদেশে জন্মগ্রহণ করেন। চীন থেকে আসা পর্যটক বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত ও অনুবাদক হিসেবে খ্যাত হিউয়েনসাং ভারতবর্ষে আসেন হর্ষবর্ধনের আমলে 630 খ্রিস্টাব্দে। হিউয়েনসাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। শিলভদ্র ছিল তার। এরপর হচ্ছে বিখ্যাত গ্রন্থ। তার বিখ্যাত গ্রন্থ হলো সিদ্ধি গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ। মাহুয়ান, মাহুয়ান তিনি একজন চীনা পর্যটক, তবে মাহুয়ান একজন মুসলিম পর্যটক। গিয়াসউদ্দিন আজম শাহের আমলে তিনি বাংলায় আসেন। এই ছিল আমাদের সাধারণত এর সেন বংশ অর্থাৎ আমাদের প্রাচীন বাংলা যে বংশগুলো ছিল সেখান থেকে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে অর্থাৎ এই টপিকগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো। গুরুত্বপূর্ণ এই টপিক অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন
বংশের শাসন, এখান থেকে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো আসছিল, প্রথমে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো হলো প্রাচীন বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? প্রাচীন বাংলার নগর কেন্দ্র এটি মহাস্থানগড়ে অবস্থিত। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। মহাস্থানগড় কোন বংশের প্রত্নতান্ত্রিক নিদর্শন? মহাস্থানগড় মৌর্য বংশের প্রত্নতান্ত্রিক একটি নিদর্শন। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? সমতট বলা হতো। নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলকে সমতট বলা হতো। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল হরিকেন, এটি একটি প্রাচীন জনপদ। তারপর 6 নম্বর, প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল হচ্ছে হরিকেন। অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত? অর্থশাস্ত্রে অবদানের জন্য কৌটিল্য বিখ্যাত ছিল। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। পাটালিপুত্র রাজধানী ছিল, পাটালিপুত্রের রাজধানী ছিল হচ্ছে মৌর্যদের। প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো? মুর্শিদাবাদ কর্ণসুবর্ণ নামে কথিত হতো। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে গোপাল, অর্থাৎ তারাই প্রথম বংশানুক্রমে শাসন শুরু করে এবং প্রায় 400 বছর শাসন করে। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করে? পাল বংশ। মাছরাঙার ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? এটি আইন বিশৃঙ্খলাহীন ও অরাজকতার অবস্থার সাথে সম্পর্কিত। বর্তমান বৃহৎ বরিশাল ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। এরপর আমাদের বিসিএসে এখানে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো হলো প্রাচীন বাংলার হরিকেন জনপদ এলাকাভুক্ত এলাকা কোনটি? প্রাচীন বাংলার হরিকেন জনপদ অঞ্চলভুক্ত এলাকা হলো চট্টগ্রাম। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র বা প্রাচীনতম শহর কোনটি? প্রাচীনতম শহর হলো মহাস্থানগড়, এটি প্রাচীনতম নগর কেন্দ্র বা শহর। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বা কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল? অস্ট্রিক গোষ্ঠী থেকে। 18 নম্বর, প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ডনগর এটি হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুণ্ড। বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে? পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা হলেন ধর্মপাল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ এবং রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বরেন্দ্রভূমি। প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলার অবস্থিত? প্রাচীন নগরের অংশ বিশেষ এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলার অংশ বিশেষ। এগুলো ছিল বিসিএস থেকে আসা এই অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল এবং অন্যান্য চাকরি পরীক্ষা এখান থেকে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো হলো যে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? বাংলার আদি অধিবাসীগণ তারা ছিলেন
অস্ট্রিক ভাষাভাষীর। কৌটিল্য কার নাম? কৌটিল্য এটি হলো চাণক্যের ছদ্মনাম। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? বাংলার আদি জনপদের অধিবাসীরা তারা আর্য জাতির অধিবাসী ছিলেন। আর্যদের আদি ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের আদি ধর্মগ্রন্থের নাম হল বেদ। বাংলা ও বাংলা নামের ব্যাখ্যা পাওয়া যায় যার রচনায়। তিনি হলেন বাংলা ও বাঙ্গালা এ নামের প্রথম ব্যাখ্যা পাওয়া যায় যার রচনায়। তিনি হলেন অর্থশাস্ত্র। 29 নম্বর ছিল সন্ধ্যাকর নদী রচিত ধর্মচরিত্র হলো একটি ইতিহাস গ্রন্থ। হর্ষচরিত্র রচনা করেন বাণভট্ট। এরপর চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি? চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হল হরিকেন। সিলেট ও প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত। সিলেট ও জনপদ এটি হল হরিকেন জনপদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম হল রাং। প্রাচীন রাং জনপদ অবস্থিত ছিল বর্ধমান জেলায়। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? মেগাস্থিনিস তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত ছিলেন। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা হলো কৌটিল্য। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বিভিন্ন বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই পরীক্ষাটি প্রশ্নটি বারবারই আসে। কৌটিল্য কার ছদ্মনাম? কৌটিল্য হলো চাণক্যের ছদ্মনাম। কোন যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? তিনি কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। কুশল এর রাজধানী ছিল পাটালিপুত্র। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? চীন দেশের ফা হিয়েন গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? স্বর্ণযুগ হিসেবে পরিচিত হলো গুপ্ত যুগ। তারপর হলো প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন কে? গৌড় নামে একত্রিত করেন রাজা লক্ষণ সেন। এক সময় বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। পাল বংশের প্রথম রাজা কে? পাল বংশের প্রথম রাজা ছিলেন গোপাল। এ ছিল এই অধ্যায় থেকে, অর্থাৎ বিভিন্ন বংশের শাসন থেকে, বাংলার প্রাচীন ইতিহাস থেকে, এখান থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আজকে পর্ব এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।